স্কুল ছাত্র আহনাফ ভুগছিল অ্যানোরেক্সিয়ায়। 26 জুন নিউমোনিয়ায় মৃত্যু হয় তার। পরে জানা যায় অতিরিক্ত ওজনের কারণে শিক্ষক সহপাঠীদের বডি শেমিং ও বুলিং এর শিকার হতো সে। তাতে ওজন কমাতে ছিল মরিয়া। এর প্রতিকার চেয়ে করা রিটের শুনানি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং বন্ধে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না জানতে চেয়েছে হাইকোর্ট। এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। স্বাগত 1 ঘন্টা বিরতি ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছে মুজাহিদুল ইসলাম। এবারে জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। দ্রুতই ফিরছে আফগানিস্তানে থাকা 27 বাংলাদেশি, নিরাপত্তা নিশ্চিত হলে চালু দূতাবাস। বরিশালে ওসি ইউনোর বিরুদ্ধে 2 মামলার আবেদন, তদন্তের দায়িত্ব পেল পিবিআই। জাল টাকার মামলায় পাপিয়া সুমন সহ 4 আসামির বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 13 অক্টোবর। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এছাড়া সংবাদে আরো যা থাকছে। বরিশাল মেডিকেলে 44টি অক্সিজেন সিলিন্ডার চুরি, টিকা বিক্রিতে জড়িতদের ছাড় নয়। মিরপুর যাত্রাবাড়িতে ডেঙ্গুর ভয় সবচেয়ে বেশি, জরিপে রাজধানীতে 56 হটস্পট চিহ্নিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আফগানিস্তানে আটকে পড়া 27 বাংলাদেশিকে ফেরানো হচ্ছে সপ্তাহে। আর দেশটিতে স্থিতিশীলতা ফিরলেও নিরাপত্তা নিশ্চিত হলে কাবুলে আবারও চালু হবে দূতাবাস। এছাড়া ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি না থাকায় দেশটির সঙ্গে আপাতত শুরু হচ্ছে না উড়োজাহাজ চলাচল। আফগানিস্তানে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান। অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দেশ ছাড়তে মরিয়া অনেক আফগান সহ নানা দেশের নাগরিকরা। এরই মধ্যে 3 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলেও আটকে পড়েছেন 27 জন। তাদের 18 জন কাবুলে আর 6 জন আছেন পাকিস্তান সীমান্তবর্তী শহর জালালাবাদে। আরেকজন আছেন মাজার-ই-শরীফে। বাকি 3 জন কয়েদি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেখানে থাকা বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে। যে কয়েকজন বাংলাদেশি আটকে আছেন, আমরা ভেরি হোপফুল যে তারা খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত আসতে পারবেন। আমরা থার্ড পার্টির সাথে অন্যান্য কিছু মানুষের সহায়তায় আমরা অনেক দূরে গিয়েছি। আমরা আশা করছি এ সপ্তাহেই তারা ফিরে আসতে পারবেন। আফগানিস্তানের জনসমর্থন সরকার গঠন হলে বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলছে, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই আফগানিস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দেখতে চায় ঢাকা। একটা স্টেবল আফগানিস্তান, সিকিউর আফগানিস্তান যদি প্রেজেন্ট করতে পারে, যারাই থাকুক না কেন, ইনক্লুসিভ যদি হয় সেটা, তাহলে অবভিয়াসলি আমাদের তো বাকি সব সার্ক দেশেই আমাদের দূতাবাসও আছে। তো এখানে আমাদের ছিল না মানে রিওপেনিং এর বিষয় আর কি। এটা সেই পর্যায়ে আসলে পরে তখন অবশ্যই চিন্তা করব। এদিকে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সহ কক্সবাজারের স্থানীয়দের জন্য টিকা চাওয়া হয়েছে। আর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি না থাকায় আপাতত দেশটির সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে না। ওরাও ভিসা টিসা কিন্তু দিচ্ছে তাদেরকে, তাই না? তো সুতরাং ইটস এ ম্যাটার অফ ডেজ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরিশালে ইউনো মনিবুর রহমান ও ওসি নুরুল ইসলামের বিরুদ্ধে 2 মামলার আবেদন আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আর এর প্রতিবেদন দিতে হবে 23 সেপ্টেম্বরের মধ্যে। পুলিশ ও প্রশাসনের 2 মামলায় গ্রেপ্তার 18 জনের জামিন আবেদন নাকচ করেছে আদালত। বুধবার শোক দিবসের ব্যানার সরানো নিয়ে হামলা হয় বরিশাল সদরের ইউনো মুনিবুর রহমানের বাসভবনে। এ সময় সিটি কর্পোরেশন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর আনসার সদস্যদের বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের সঙ্গে। তাতে গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত 35 জন।
এ ঘটনায় রোববার আদালতে দুটি মামলার আবেদন করেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম এবং রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। এতে ইউনো, ওসি ও 5 আনসার সদস্য সহ অজ্ঞাত 40 থেকে 45 জনকে আসামি করা হয়েছে। আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের শাসনে বিশ্বাস করি বলেই আজকে এই মামলা আমরা থানা কর্তৃপক্ষ গ্রহণ না করায় আদালতে আমরা নালিশি আকারে মোকদ্দমা দায়ের করেছি। বরিশালে আজকে দুটি মামলা দেওয়া হয়েছে। দুটি মামলায় বরিশাল পুলিশ সুপার পিবিআই বরাবর তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী 23/9/2021 সালের ভিতরে তদন্তের উপর জমার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এর আগে বরিশালের সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ ও নেতাকর্মী সহ কয়েকশো জনের বিরুদ্ধে দুটি মামলা করে পুলিশ ও ইউনো। এদিকে গত 4 দিনে পুলিশ ও প্রশাসনের দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তার 21 আসামির মধ্যে 18 জনের জামিন আবেদন নাকচ করেছে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশালের সিটি মেয়রের সঙ্গে প্রশাসনের বিরোধকে বিচ্ছিন্ন ঘটনা মনে করেন তথ্যমন্ত্রী। এতে কোনো সংকট তৈরি হয়নি বলেও দাবি তার। আর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়াকে তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ বলে সমস্যার সমাধান দ্রুত হবে বলে আশ্বস্ত করছেন স্থানীয় সরকার মন্ত্রী। ইউএনও মুনিবুর রহমানের সঙ্গে বিবাদের জেরে বুধবার হামলা হয় তার বাসভবনে। এ ঘটনায় বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর গ্রেপ্তার দাবি করে বিবৃতি দেয় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার অ্যাসোসিয়েশন। তবে সেই হামলা সংঘর্ষকে স্থানীয় বিষয় ও বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন তথ্যমন্ত্রী। তদন্তে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসার আগে দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান তার। স্থানীয় ঘটনা বিচ্ছিন্ন বিষয় এবং সেখানে মামলা যে কারো বিরুদ্ধে হতে পারে। মামলা ইতিপূর্বে অনেক মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে, এটি প্রথমবার। বহু মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হলেই সেটি তদন্তে বেরিয়ে না আসা পর্যন্ত এ নিয়ে তো কিছু বলা আমার মনে হয় সমীচীন নয়। পোস্টার ব্যানার সরানো নিয়ে সরকারি বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনাকে ভুল বোঝাবুঝি মনে করছেন স্থানীয় সরকার মন্ত্রীও। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের লিখিত বক্তব্যকে সংক্ষুব্ধ পক্ষের ক্ষোভের প্রকাশ বলছেন তিনি। প্রশাসনের পক্ষ থেকেও তারাও তাদের বিষয়টাকে বোঝার চেষ্টা কিছু বুঝতে পেরেছে যে কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আসলে। আর এখানে কি কোনো ভুল বুঝাবুঝিগত কারণে, এটা তো কোনো অন্য কোনো কারণ না, জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমার মনে হয় না এখন আর বিষয়টা খুব বেশি একটা বেশি মাত্রায় আছে। এখন এটা সমাধানের দিকে চলে যাচ্ছে। প্রশাসন ও মেয়র দুপক্ষের আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান শিগগিরই হবে বলেও মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা স্থগিত স্থানীয় সরকার উপনির্বাচন করার সিদ্ধান্ত নিতে আজ নির্বাচন কমিশনের বৈঠক। সিলেট 3 আসনের উপনির্বাচন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সিদ্ধান্ত হতে পারে কুমিল্লা 7 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা। এছাড়া স্থগিত থাকা প্রথম ধাপের 167টি ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভার ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হবে বৈঠকে। মার্চের 11 তারিখে সিলেট 3 আসন শূন্য হয়। করোনা মহামারীর কারণে কয়েক দফা পিছিয়ে 28 জুলাই ভোট গ্রহণের কথা ছিল। তবে আসনটিতে ভোট গ্রহণ 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছিল হাইকোর্ট। সংবিধান অনুযায়ী 7 সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন করার সময় আছে। এমন অবস্থায় ভোটের তারিখ নির্ধারণ করবে কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতায় 30 জুলাই শূন্য হওয়া কুমিল্লা 3 আসনে উপনির্বাচন 27 অক্টোবরের মধ্যে করতে হবে। সেই হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হতে পারে ইসির বৈঠকে। প্রথম ধাপে স্থগিত হওয়া 167 ইউপি ও 9 পৌরসভার ভোট গ্রহণের তারিখ ঠিক হওয়ার কথা কমিশন বৈঠকে। এছাড়া দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়েও আলোচনা হবে। আমাদের সিলেটের একটা নির্বাচন, সেই নির্বাচনটা স্থগিত হয়ে আছে। সেটা আমরা সম্ভবত যত শীঘ্র পারি করার জন্য আমরা উদ্যোগ নেব। এছাড়াও আরেকজন মাননীয় সংসদ সদস্য মারা গেছেন এতে কুমিল্লার, ওটাও আমরা করার জন্য হতেছে নিব, প্রয়োজনীয় উদ্যোগ নেব। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন আলোচ্যসূচিতে না থাকলেও চলতি মেয়াদে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। আগামী জানুয়ারিতে হতে পারে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। আমাদের কমিশনের সময়ে এটা হতেছে
এর মেয়াদকাল শেষ হয়ে যাবে। তো অন্য কোনো যদি ঝামেলা না হয়, আবার যদি লকডাউন বা অন্য কোনো পরিস্থিতি না সৃষ্টি হয়, তাহলে পরে অবশ্যই আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত, কমিশন সিদ্ধান্ত নেবে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। নির্বাচন কমিশনের আশা, আগামী সবগুলো নির্বাচনে অংশ নেবে দলটি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 19 সেপ্টেম্বর সকালে ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের পাশে 2 নম্বর ভবনে অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক ASM রুহুল ইমরান শুনানি শেষে এই দিন নির্ধারণ করেন। রোববার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল। শুনানি পেছাতে সময়ের আবেদন করা হলে বিচারক নতুন দিন ধার্য করেন। তবে খালেদা জিয়াকে হাজিরের কোনো নির্দেশনা দেননি বিচারক। বড়পুকুরিয়া কয়লা খনিতে দুর্নীতির অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম। রাজধানীর কলাবাগানে অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বি তনয় হত্যা মামলার 8 আসামির মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। রোববার ঢাকা সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে যুক্তিতর্কে শুনানির সময় আবেদন করেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী স্পেশাল পাবলিক প্রসিকিউটর। তিনি জানান, মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ। সোমবার আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছে আদালত। 2019 সালের 13 মে জুলহাস ও তনয় হত্যা মামলায় সৈয়দ জিয়াউল হক সহ 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। 2016 সালের 25 এপ্রিল সন্ধ্যায় কলাবাগানের বাসায় ঢুকে তাদের কুপিয়ে হত্যা করা হয়। জাল টাকা উদ্ধারের ঘটনায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপি এবং তার স্বামী মফিজুর রহমান সুমন সহ 4 জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক রোববার 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 13 অক্টোবর সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ঠিক করে আদালত। অভিযুক্ত অপর 2 জন হলেন পাপিয়াদের সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তাইয়াবা নূর। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে 2020 সালের 22 ফেব্রুয়ারি ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে নগদ টাকার সঙ্গে 25,600 টাকার জাল নোট উদ্ধার হয়। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদন করেছেন আইনজীবী। শুনানির জন্য 13 সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েসের আদালতে পরিমণির জামিন আবেদন করেন আইনজীবী মজিবুর রহমান। পরিমণিকে 3 দফা 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শনিবার রিমান্ড শেষে পরিমণিকে কারাগারে পাঠায় আদালত। গত 4 আগস্ট চিত্রনায়িকা পরিমণিকে তাঁর বনানীর বাসা থেকে বিদেশি মদসহ গ্রেপ্তার করে র্যাব। দুই মেয়েকে জিম্মায় পেতে ঢাকায় এসে জাপানি নারীর করা আবেদনের পর 2 শিশুকে উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি জানায়, শিশু দুটিকে উদ্ধার করা হলেও সিআইডি কার্যালয়ে নিয়ে আসা হয়নি। বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে নিজের 2 সন্তানকে ফিরে পেতে জাপানি নাগরিক ডাক্তার নাকানো এরিকোর রিটের শুনানি শেষে 2 সন্তানকে 31 আগস্ট হাজির করতে গত বৃহস্পতিবার নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি জাপানি আইন ভঙ্গ করে সন্তান নিয়ে আসা কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। রিটে 2 শিশুকে তাদের মা এরিকোর জিম্মায় দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। অ্যানোরেক্সিয়ায় মৃত্যু হওয়া রাজধানীর বনশ্রীর আইডিয়াল স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আহনাফ স্কুলে বুলিংয়ের শিকার হয়েছিল কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি বুলিং থেকে শিক্ষার্থী সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আজওয়াদ আহনাফ করিম গত বছরের জুলাইয়ে তার ওজন ছিল প্রায় ৯০ কেজি। পরে ডায়েট করে ৬ মাসে ৩০ কেজি ওজন কমায় সে। চিকিৎসকরা জানান অ্যানোরক্সিয়া রোগে ভুগছিল ওই কিশোর। এরই মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ২৫ জুন। এরপর দিনই মৃত্যু হয় তার। পরে গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, অতিরিক্ত ওজনের কারণে স্কুলে শিক্ষক সহপাঠীদের বডি শেমিং ও বুলিংয়ের শিকার হতো আহনাফ। এর প্রতিকার চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। বুলিংয়ের আসলে সূচনাটা হয় কিন্তু স্কুল লেভেল থেকেই। তো আমাদের শিশুকাল থেকে যদি আমাদের বাচ্চারা বুলিংয়ে অভ্যস্ত হয়ে যায়, তো তারা পরবর্তীতে আরও বড় বড় ধরনের ক্রাইম করতে তাদের বাধ্য হয়। 23% ছাত্রছাত্রী কিন্তু বুলিংয়ের শিকার বলে এরকম একটা রিপোর্ট এসেছে। রোববার শুনানি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন বেআইনি হবে না জানতে চেয়েছে হাইকোর্ট। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং রোধে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে দেয়া হয়েছে রুল। বুলিং ব্যাপারটা বুলিমিয়া এবং বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বাচ্চাদের মধ্যে হচ্ছে, এটা নিতে পারছে না, এটা যেন তদন্ত করা হয়। এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যার ঘটনায় হাইকোর্টের আদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং রোধে খসড়া নীতিমালা প্রণয়ন করে দাখিল করা হয়। সেটি এখন চূড়ান্তের অপেক্ষায় রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নওগাঁয় আইজিপির ছবি ও নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলার অভিযোগে গ্রেপ্তার আমিনুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পেশায় মুদি দোকানি ওই যুবককে রোববার ভোরে গ্রেপ্তারের পর সদর মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। এর আগে বুধবার সকালে তাকে নওগাঁ আমলে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অভিযুক্ত আমিনুল ইসলামের বাড়ি নওগাঁ সদরের খাগড়া গ্রামে। আইজিপির নামে সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট খুলে ওই যুবক এলাকায় আধিপত্য বিস্তার ও প্রতারণা করে আসছিলেন। এছাড়াও তার নামে ফেসবুকে আরও ২টি ভুয়া আইডির সন্ধান পাওয়া গেছে। শুক্রবার রাজশাহী রেঞ্জের ডিআইজির সরকারি নম্বরে আইজিপির নামে করা হোয়াটসঅ্যাপে ভুয়া আইডি থেকে মেসেজের সূত্র ধরে আমিনুলকে গ্রেপ্তার করা হয়। আমরাও জানি যে স্যারের ভেরিফাইড পেজ আছে, তো এই বিষয়টি যখন স্যারের নজরে যায়, নজরে যাওয়ার পর স্যার এই বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে পারেন। কাজ করার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা এই রোগীটিকে ধরতে সক্ষম হই। তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে 44টি অক্সিজেন সিলিন্ডার চুরি হয়েছে। এই ঘটনায় করোনা ইউনিটের ওয়ার্ল্ড মাস্টারকে প্রত্যাহার করা হয়েছে। 1 আগস্ট সিলিন্ডার চুরি সম্পর্কে জানতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে গঠন করা হয় তদন্ত কমিটি। সেই কমিটির প্রতিবেদনে উঠে আসে 44টি সিলিন্ডার চুরির ঘটনা। পরে গত 16 আগস্ট অধিকতর তদন্তে দ্বিতীয় দফায় 3 সদস্যের আরও একটি কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনের পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনে দেখা যায় যে মোট 44টা 44 সিলিন্ডার আমাদের ঘাটতি রয়েছে। এইটা সঠিকভাবে উদ্ঘাটন করার জন্য আমরা একটা হায়ার তদন্ত এবং যদি কেউ দোষী হয় দোষীদের সাব্যস্ত করে বিচারের সম্মুখীন করার জন্য আমরা হায়ার তদন্ত কমিটি গঠন করেছি 3 সদস্য বিশিষ্ট। উত্তরা ক্লিনিকে টাকার বিনিময়ে করোনা টিকা দেওয়ার ঘটনা অধিদপ্তরের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ABM খুরশিদ আলম। এ ব্যাপারে তদন্ত হচ্ছে, দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। করোনার টিকার জন্য SMS পেতে 1 থেকে 1.5 মাস সময় লাগলেও লোকবল ঘাটতি সহ নানা কারণে এখনই এ সংকট কাটানো সম্ভব হবে না বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। যে পরিমাণে আমরা টিকা দেই প্রতিদিন, সেই তুলনায় রেজিস্ট্রেশনের সংখ্যা বেশি। সুতরাং পর্যায়ক্রমে যারা আগে রেজিস্ট্রেশন করেছে এবং যারা অগ্রাধিকার তালিকায় আছে তাদেরকে SMS আগে পাঠানো হয়। পর্যায়ক্রমে যে যখন রেজিস্ট্রেশন করেছে সেভাবে তারা টিকা পাবে। সবাইকে অনুরোধ করব এখানে অপেক্ষা করার জন্য। করোনায় শনাক্তের হার তুলনামূলক কমলেও এখনই স্বস্তির কিছু নেই বলে জানান স্বাস্থ্যের এই কর্মকর্তা।
তিনি বলেন, করোনার পাশাপাশি অন্য রোগের চিকিৎসাতেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। কোভিডের সংক্রমণ কমছে, কিন্তু একেবারে চলে যায়নি, কারণ সংক্রমণের মাত্রা এখনও 16% বেশি আছে। সুতরাং প্রস্তুতির জায়গাগুলো থেকে আমরা সরে যাচ্ছি না। পাশাপাশি আমরা সবসময় কিন্তু নন কোভিড রোগীদেরকেও সমান গুরুত্ব দিয়েছি, সেই জন্য সমস্ত হাসপাতালে কিন্তু সেই সেবাগুলো ছিল। উত্তরার দক্ষিণখান এলাকার ক্লিনিকের মডার্নার টিকা দেওয়ার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, জড়িতদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। এটা তো তদন্ত হচ্ছে, তদন্তাধীন আছে। আমাদের দিক থেকে যে তদন্ত কমিটি হয়েছে সেটাতে আমরা দেখতে চাই যে আমাদের অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেটা যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আগারগাঁওয়ের নিউরোসায়েন্সেস হাসপাতাল, চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট সহ কয়েকটি হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথা জানান। এই পরিদর্শন নিয়মিত চলবে বলেও জানান তারা। এখানে স্ট্রোকের যে ম্যানেজমেন্ট হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় করোনা শনাক্তের হার কমেছে, তবে বেড়েছে রোগীর সংখ্যা ও মৃত্যু। একদিনে শনাক্ত হয়েছে 4804 জন, মারা গেছে আরও 139 জন। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 15.16%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী করোনা সংক্রমণ ও মৃত্যু হার। গত 24 ঘন্টায় 31,689 জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন রোগী শনাক্ত হয় 4804 জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 15.16%। শনিবার এ হার ছিল 16.71%। করোনায় মারা গেছেন আরও 139 জন, এর মধ্যে পুরুষ 72 এবং নারী 67 জন। এতে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো 25,282 জনে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 38 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, এরপর চট্টগ্রাম বিভাগে 31 এবং খুলনা বিভাগে 17 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, করোনা সংক্রমণের হার নিম্নমুখী হলেও এখনই স্বস্তির কিছু নেই। তাই টিকা নেয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ চিকিৎসকদের। নিম্ন গতিটি এটি স্বস্তিদায়ক, কিন্তু এতে আত্মতৃপ্তির কোনো কারণ নেই। আমাদেরকে আরো বহুদূর যেতে হবে এবং টিকা গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, এর মধ্য দিয়েই আমরা 5% বা তার চেয়ে কমে সংক্রমণের হার নামিয়ে আনতে সক্ষম হব। সবশেষ 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 8,453 জন। এ নিয়ে মোট সুস্থ 13,63,874 জন। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় ডেঙ্গু ঝুঁকির 56টি এলাকা চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উত্তরের 26 হটস্পটের মধ্যে মিরপুর এবং দক্ষিণের 30টির মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ যাত্রাবাড়ি। এডিসের লার্ভার উপরে জরিপ করে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রেক্ষিতে সিটি কর্পোরেশন বলছে, হটস্পটগুলোতে জোরদার করা হবে অভিযান। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8,000। এ মাসেই শনাক্ত 5,383 জন। পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার 98টি ওয়ার্ডে জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর। রোববার প্রকাশ করা হয় প্রতিবেদন। 4,000 বাসাবাড়িতে জরিপ চালানো হয়েছে। এর মধ্যে 588টিতে এডিসের লার্ভা পাওয়া গেছে। ডেঙ্গুর সবচেয়ে বড় হটস্পট যাত্রাবাড়ি। মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর 8.20% যাত্রাবাড়ির। এরপর মিরপুর ও উত্তরায় ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। দ্রুত ইন্ডেক্সটা আমরা একটু বলছি, সেটা হচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা ব্রুটো ইন্ডেক্স 26টি সাইটে বেশি পেয়েছি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 30টি সাইটে আমরা সবচেয়ে বেশি পেয়েছি। জরিপে দেখা গেছে, ঢাকা উত্তরের মিরপুর, উত্তরা সহ 26টি এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। এসব এলাকায় এডিস নিধনে অভিযানের জোরদারের কথা জানান মেয়র আতিকুল ইসলাম। এইসব জায়গাতে আরো বিশেষ গুরুত্ব দিতে হবে, বিশেষ করে হটস্পট 1, তারপরে হচ্ছে কোন কোন এলাকাতে 2, এবং তারপর হচ্ছে ওদের ঠিক মতন কাজ করছে কি না করছে এবং মনিটরিং করা। দক্ষিণ ঢাকায় যাত্রাবাড়ি, বাসাবো সহ 30টি এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। ঝুঁকিপূর্ণ 5টি ওয়ার্ডে বিশেষ অভিযান চালাবে ডিএসসিসিও। আমাদের সর্বস্ব সক্ষমতা, আমাদের একাগ্রতা, আমাদের চেষ্টা, আমাদের সমস্ত কিছু দিয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে আমাদের কাজ করেছি। 13 জন একজন সুপারভাইজার, 14 জন মানুষ প্রতিটা ওয়ার্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জরিপে দেখা গেছে, এডিসের লার্ভা বেশি পাওয়া গেছে নির্মাণাধীন ও বহুতল ভবনে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2019 সালের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত কম হলেও বেড়েছে মৃত্যুর হার। এবছর 7,500 আক্রান্তের বিপরীতে মারা গেছেন 36 জন। বিষয়টিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকেরা জানিয়েছেন, এবার আইসিইউ বেশি প্রয়োজন হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের।
এবছরের ৭ জুলাই প্রথম একজনের মৃত্যু হয় ডেঙ্গুতে। এরপর ওই মাসে মারা যান আরও ১১ জন, আর এ মাসে এ পর্যন্ত মারা গেছেন ২৪ জন। দেশি ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ছিল ২০১৯ সালে। আক্রান্তের সংখ্যা ১ লাখের বেশি আর মৃত্যু হয় ১৭৯ জনের। তবে এবছর আক্রান্তের সংখ্যা ৮,০০০-এর বেশি হলেও মৃত্যুর হার তুলনামূলক বেশি। এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ১,০০০-এর উপর রোগী কিন্তু ভর্তি ছিলেন। সেই জন্য আমরা মনে করি যে ডেঙ্গু যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেশি নয়, কিন্তু মৃত্যুর সংখ্যাটি বেশি। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে বেশিরভাগ রোগীরই লাগছে প্লাটিলেট। অনেকের অবস্থা নাজুক হয় আইসিইউতে রাখতে হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তারা হয়তো শকের ফিচার নিয়ে বা তাদের আমরা দেখা যাচ্ছে বিপি পাচ্ছি না, পালস পাচ্ছি না, এই অবস্থায় আমাদের কাছে আসছে। তখন এই পেশেন্টগুলোর দেখা যায় ইনিশিয়ালি একটু আইসিইউ সাপোর্টের দরকার হয়, কারণ তখন একটু ইনিশিয়ালি ম্যানেজ করতে হয় পেশেন্টগুলোকে। তো এই পেশেন্টগুলো যদি এইভাবে জিনিসটা বুঝে যে আমার জ্বর হলে আমার পরীক্ষা করে এটা বুঝতে হবে যে আমার এটা কোভিডের জ্বর নাকি আমার ডেঙ্গুর কারণে জ্বরটা হচ্ছে, তাহলে পেশেন্টগুলো ম্যানেজ করা আমাদের জন্য আরো সহজ হবে এবং আইসিইউ সাপোর্টটা কম লাগবে তার। এবছর ঢাকা মহানগরীতে রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৭,০০০। আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম নগরী। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ নিয়ে চরম অনিশ্চয়তায় গ্রাহকেরা। অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার যোগসাজশেই প্রতারণার ছক। আর সেই পুলিশ কর্মকর্তার ই-অরেঞ্জের লেনদেনের তথ্য এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে। এরই মধ্যে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মালিক মেহজাবিন সহ ৩ কর্মকর্তা কারাগারে। পুলিশ বলছে কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রাহকের অভিযোগ, প্রতারণার নিপুণ ছক এঁকেই বাজারে এসেছিল ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ। দায় এড়াতে মালিকানা পরিবর্তন করে পণ্য সরবরাহ বন্ধ রাখায় দিশেহারা গ্রাহকরা। কোটি টাকা ১ লক্ষ গ্রাহকের যে এখন পড়ে আছে অনিশ্চয়তার ভিতরে, আসলে সবার, আমি গ্রাহক এবং যত বাংলাদেশে যত গ্রাহক আছে সবার একটাই কথা যে ভাই আমার টাকা কি হবে। বনানী থানার তদন্ত ওসি শেখ সোহেল রানা এটার হলো মাস্টারমাইন্ড, কারণ সে জানে বাংলাদেশে কোন আইনের কোন ধারা কিভাবে কি করতে পারবে, ঠিক আছে, সেই জন্য সে তার বোনকে দিয়ে এই কোম্পানিটা পরিচালনা করছে। হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগের তীর বনানী থানার ওসি তদন্ত সোহেল রানার দিকে, কেননা তিনি ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের ভাই। তথ্য মিলেছে মার্চ মাসে ই-অরেঞ্জের একটি অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা নিয়েছেন সোহেল রানা। 25 লাখ টাকা আমি আমার বোনকে তুলে দিয়েছিলাম, ও আমার চেকটা দিয়েছিল, আমি তুলে দিয়েছি। আমি তো পুলিশে চাকরি করি, আমি জানি যে এই ব্যবসার ভবিষ্যৎটা কি। আমি আমার বোনটা অনেকবারই নিষেধ করছি যে এই ব্যবসা, তখন সে কিন্তু আমার বলতে বিক্রি করে দিচ্ছে। আমি আর এত কিছু ঘাটতে যাই নাই ভাই। পুলিশ বলছে ই-অরেঞ্জে জালিয়াতির সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। টাকাটা গ্রাহকের কাছ থেকে গ্রহণ করার পরে মালিক প্রতিষ্ঠানের কাছে আসে কিনা অথবা তাদের দালালদের মাধ্যমে টাকাটা আসছে কিনা, এটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে। প্রমাণিত হওয়ার পরে কোন কোন অ্যাকাউন্টে ঢুকছে সেটাও আমরা যাচাই বাছাই করে দেখব। এই প্রক্রিয়ার সাথে যারাই জড়িত থাকবে, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গ্রাহকের করা ১১০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে আগের মালিক সোনিয়া ও তার স্বামী মাসুকুর রহমান এবং সিওও আমানুল্লাহ চৌধুরী। কিন্তু বর্তমান মালিকানা নিয়েও আছে ধোঁয়াশা। গ্রেপ্তারের আগে আমানুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেন তিনি জানেন না ই-অরেঞ্জের বর্তমান মালিক কে। যদি ওই মালিকের ছেড়েই দিত সাকসেসফুলি, মানে যারা প্রিভিয়াস মালিক আছে, আর যারা যদি কেউ নতুন নিত, এটা কি চুরি করে নেওয়ার মতো কোনো জিনিস? আর বেশি কিছু জানি না, আপনারাও যতটুকু জানেন। আমি একজন কর্মচারী, আমার জানারও তো একটা লিমিটেশন আছে। ই-অরেঞ্জের টাকা আত্মসাৎকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা, ব্রহ্মপুত্র ও যমুনা সহ 5টি নদীর পানি 8টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছে। আগামী কয়েকদিন দেশের উত্তর ও মধ্যাঞ্চলের আরও নতুন নতুন এলাকা বন্যা কবলিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। গত কয়েকদিন ধরেই বাড়ছে নদ নদীর পানি। গোয়ালন্দ কুমারখালীতে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে রাজবাড়ী ও ফরিদপুরের নিম্নাঞ্চল। উজানের পানি বেড়ে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আরও বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা এবং গড়াই নদী অববাহিকার বিভিন্ন পয়েন্টে
পানি বিপদসীমা অতিক্রম করার কারণে একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের মধ্যাঞ্চল এই মুহূর্তে বন্যার জন্য একটু ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতি আগামী আরও কিছুদিন ৩-৪ দিন অব্যাহত থাকতে পারে। কুড়িগ্রামের ধরলা নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি পুনরায় আবার বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা আছে। সেই ক্ষেত্রে দেশের মধ্যাঞ্চল সহ দেশের উত্তরাঞ্চলেও অনেক নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। গড়াই নদী বিপদসীমা অতিক্রম করার কারণে কুষ্টিয়ার বিভিন্ন অংশে নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে এবং এই পরিস্থিতি আগামী আরও কিছুদিন 3 থেকে 4 দিন আরও অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে এবছর বড় ধরনের বন্যার শঙ্কা নেই। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন। জসিমউদ্দিন, শুরুতে জানতে চাই, বন্যা সতর্কীকরণ কেন্দ্র বলছে 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। নীলফামারীর পরিস্থিতি কি? নতুন করে কোন এলাকা প্লাবিত হয়েছে কি? না, নতুন করে কোনো এলাকা এখন পর্যন্ত প্লাবিত হওয়ার এই ধরনের কোনো আশঙ্কা নেই, কারণ তিস্তার পানি বেশিরভাগ উঠানামা করে। ভারতে যদি বৃষ্টিপাত হয় এবং উজানের ঢল যেটা আমরা বলি, সেই উজানের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলেই এই তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। এখন আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, সেখানে তিস্তা যে বিপদসীমা রয়েছে সেখানকার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। তারপরেও যে গত 2 দিন আগে সর্বোচ্চ 25 সেন্টিমিটার উপর দিচ্ছেন, এই সমস্ত মানুষ বাঁধে এবং উঁচু স্থানে তারা জায়গা করে নিয়েছে আপাতত। আর বিশেষ করে যারা বন্যা কবলিত রয়েছে, পানিবন্দী মানুষ যারা এখনো রয়েছে, সেরকম 600 পরিবারকে 10 কেজি করে চাল ইতিমধ্যে দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে বন্যার যে অবস্থা, এখানকার মানুষের যে চরের মানুষের যে অবস্থা, তারা বলেছেন যদি এই অবস্থা থেকে থাকে, তারা যেভাবে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, এখানে আরও প্রায় 200 পরিবার এখনো হুমকির মুখে রয়েছে এবং তারা নৌকা করে এখনো বাড়িঘর ভেঙে তারা এই উঁচু স্থানে এবং বাঁধে এসে তারা আশ্রয় নিয়েছে। এই ছিল আমার কাছে নীলফামারীর ডিমলার ছাতুনামা চর থেকে সর্বশেষ সংবাদ। নীলফামারীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জসিমউদ্দিন। পদ্মা সেতু প্রকল্প নতুন এক মাইল ফলক পূরণ করতে চলেছে আজ। সেতুতে বসানো হবে সর্বশেষ রোডওয়ে স্ল্যাব। যানবাহন চলাচলের জন্য খুলে দিতে বাকি থাকবে শুধু পিচ ঢালাই। পদ্মা সেতু সহকারী প্রকৌশলী আহসানুল্লাহ মজুমদার শাওন জানান, সকাল নাগাদ সর্বশেষ স্ন্যাবটি বসানো হবে। এর মধ্যে মূল সেতুর 2917টি রোডওয়ে স্ন্যাবের মধ্যে 2914টি স্থাপন করা সম্পন্ন হয়েছে। বাকি মাত্র 3টি স্ন্যাব বসানোর কাজ, যার মধ্যে রাতেই বসানো হয়েছে 2টি স্ন্যাব। ফলে 6.15 কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে সড়কপথ। এর মধ্য দিয়ে সড়কপথে মুন্সিগঞ্জে মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের উপযুক্ত হবে। বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়রসহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। আলোচনায় মামলা প্রত্যাহার সহ সমঝোতার আশ্বাস দিয়েছে দুপক্ষ। রোববার রাত 9টা থেকে রাত 11:15 পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। সমঝোতা বৈঠকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট AK-M জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট AK-M জাহাঙ্গীর অচিরেই সব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। জাপানি বাংলাদেশি দম্পতি 2 সন্তানকে নিজের কাছে রাখার আইনি লড়াইয়ের মধ্যেই শিশু 2টিকে হেফাজতে নিয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখেছে সিআইডি। রোববার রাতে রাজধানীর বনানী থেকে হেফাজতে নেয়ার পর মধ্যরাতে তেজগাঁওয়ের সাপোর্ট সেন্টারে পুলিশি হেফাজতে রাখা হয়। এর আগে রাত 12টার কিছু আগে শিশুদের সিআইডি সদর দপ্তরে নেওয়ার সময় বাবার কাছেই থাকার আকুতি জানায় গণমাধ্যম। এ সময় তাদের বাবা ফুপু দাবি করেন আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ জোর করে বাসা থেকে তুলে নিয়ে এসেছে। তবে সিআইডির দাবি, শিশু দুটির বাবা আদালতে হাজির না করে আত্মগোপনে যাওয়ার তথ্যেই হেফাজতে নেওয়া হয়। সোমবার সকালে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে সিআইডি। আদালতে সিদ্ধান্ত নেবে শিশুটি কার কাছে যাবেন। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে নিজের 2 সন্তানকে ফিরে পেতে জাপানি নাগরিক ডক্টর নাকানো এরিকোর রিটের শুনানি শেষে 2 সন্তানকে 31 আগস্ট হাজির করতে গত বৃহস্পতিবার নির্দেশ দেয় হাইকোর্ট।
কোর্ট দেওয়া হয়েছে, আমাদেরকে কেন রাতের অন্ধকারে এইভাবে তুলে আনা হলো? 31-এ আমরা কোর্টে যেতাম, আমাদের বাচ্চা বলতো বাচ্চা কার সাথে থাকে, সম্মানের সাথে এটা আমরা মেনে নেব, দেশের আইন। আমাদের কাছে তথ্য ছিল যে 31 তারিখে সেখানে তারা উপস্থিত হবে না, এসকেপ করতে পারে। হ্যাঁ, বাচ্চাটা এতদিন ধরে 7 মাস ধরে মায়ের কাছ থেকে চলে আসছে, এর মধ্যেও খুব নাটকীয় ভঙ্গিমায় তার মায়ের সাথে তার বাবা ইমরান শরীফ দেখা করিয়ে দিয়েছে। তাদের এখান থেকে কিন্তু একটা ইয়া ছিল যে এই বাচ্চা দুটোকে আর কি কন্যা শিশু দুটোকে উপস্থাপন করা হবে কিনা, এই তথ্যের ভিত্তিতেই আজকে আমরা যখন খোঁজাখুঁজি করে পাই, এই জন্য আমরা তাদেরকে আমাদের উৎক্ষেপণের 3 বছরেও টেলিভিশন ও বেতার পরিচালনা ছাড়া যোগাযোগে তেমন কোনো কাজে লাগানো সম্ভব হয়নি বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে। তবে শিগগিরই ব্যাংক নেটওয়ার্ক ও সীমান্তে নজরদারি বাড়াতে স্যাটেলাইট ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। পুরোদমে এটি ব্যবহার করতে আরও সময় লাগবে বলেও জানান তিনি। 2018 সালের 11 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়। তবে 2019 সালের অক্টোবরে দেশের সব টেলিভিশন চ্যানেল সংযুক্ত করে এর আনুষ্ঠানিক ব্যবহার শুরু। উৎক্ষেপণের 15 বছর পর্যন্ত বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহারের সুযোগ থাকলেও শুধু রেডিও টেলিভিশন ছাড়া যোগাযোগের ক্ষেত্রে তা ব্যবহার করা সম্ভব হয়নি। তবে শিগগিরই 2টি ব্যাংকের শতাধিক এটিএম বুথ স্যাটেলাইটের আওতায় আসছে বলে জানায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। সাইবার সিকিউরিটি সমস্যা এবং ফাইবার অপটিক্যাল কেবলের কাটাকাটি সমস্যা, এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক ব্যাংক আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে তারা আমাদের স্যাটেলাইটের মাধ্যমে সার্ভিস নিতে চায়। তো ওই দিকে আমরা আগাচ্ছি এখন। এছাড়াও দেশের সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহার করবে বিজিবি। সেই সঙ্গে ভাষান্তরে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করে প্রাথমিকভাবে নজরদারি কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। ওই সমস্ত এলাকাতে কোনো ফাইবার অপটিক্যাল কেবলও যায় না, কোনো কারেন্টও যায় না, কোনো কিছু যায় না, কোনো রিমোট এরিয়া। তো সেইখানে আমরা আশা করছি যে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে ওইখানে সার্ভিলেন্স স্টেশন বসিয়ে 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আমরা করতে পারবো। করোনার কারণে কিছুটা হলেও ধীরগতি এসেছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহারের বিস্তারে। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে টেলিমেডিসিন সেবা ছড়িয়ে দিতে কাজ চলছে বলেও জানায় বিএসসিএল। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ। ভূমি অধিগ্রহণে বাড়তি সময় লাগায় আর করোনার কারণে সময়মতো নির্মাণ উপকরণ আনতে না পারায় প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়াতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়লেও খরচ বাড়বে না বলে দাবি প্রকল্প কর্মকর্তাদের। 2018 সালে শুরু হয় চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ। প্রকল্পের জমি অধিগ্রহণের পর মাটি ভরাট আর সেতু নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে। কক্সবাজার পর্যন্ত 8টি স্টেশন নির্মাণ শুরুর পাশাপাশি এখন চলছে রেললাইন বসানোর কাজ। সরকারের অগ্রাধিকারে থাকা এই প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে 61%। আগামী বছরের জুনের মধ্যে বাকি কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রকল্পের পরিচালক জানিয়েছেন, করোনার কারণে প্রায় 1 বছর ধরে ধীরগতিতে চলছে কাজ। এছাড়া বিভিন্ন দেশ থেকে নির্মাণ উপকরণ এবং বিদেশি শ্রমিকও যথাসময়ে আনা সম্ভব হচ্ছে না। এজন্য প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়াতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন যে সময়সীমা আমরা ধরে নিচ্ছি যে 23শে জুনের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। আর আরেকটা বছর আমরা হাতে রেখেছি যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড, কোনো ডিফেক্ট থাকলে সেগুলো যেন আমরা মেক গুড করতে পারি। 2022 সালের জুনে শেষ হওয়া প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর প্রস্তাব করা হলেও পরবর্তী 1 বছরের মধ্যে কাজ শেষ করতে আশাবাদী রেলওয়ে। আর সময় বাড়ানো হলে ব্যয় বাড়বে না বলেও দাবি প্রকল্প পরিচালকের। আমার টেন্ডারগুলো খুব কম্পিটিশন হয়েছিল, তো টেন্ডারে ওরা লেসে করেছে ঠিকাদার, এই জন্য আমার এখানে আর বাড়বে না কাজের, আমার ব্যয় বাড়বে না। 18,034 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে যাতায়াত সুবিধার পাশাপাশি গতি আসবে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের অর্থনীতিতে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।
দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে আউশ ধান কাটা। মৌলভীবাজারে ফলন কম পাওয়ার কথা জানিয়েছেন অনেক চাষি। এদিকে ঝিনাইদহে ধান বাজারে তোলার পর মিলছে না প্রত্যাশা অনুযায়ী দাম। মৌলভীবাজারে গত বছর প্রায় ৫৭,০০০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হলেও এবার আবাদ কমেছে ৯,৫০০ হেক্টর। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। গড় উৎপাদন হেক্টর প্রতি ২.৭ মেট্রিক টন ধরা হলেও কৃষকরা বলছেন মাঠের অবস্থা ভালো নয়। সময়মতো চারা রোপণ করতে না পারায় বেশিরভাগ জমিতে এবার ফলন ভালো হয়নি। ক্ষেতের সিজনে মেঘ পাইছি না, বিদায় ধান মোটামুটি এখন এরকম উচ্চমানের হয়েছে না। হালি একটু হয়ে গেছে, বয়স বেশি, আর খরার তো পানি আসিল না, ডিগির থাকি পানি আনিয়া বহু কষ্টে এই ক্ষেতটা করছি। ক্ষতিগ্রস্ত কৃষকদের আমন রোপণে প্রণোদনার আওতায় সার ও বীজ বিতরণের কথা জানিয়েছে কৃষি বিভাগ। শতকরা ৮৩ ভাগ আউশ রোপণ হয়েছিল, বর্তমানে আউশ কর্তন চলছে। ইতিমধ্যে শতকরা ৩৫ ভাগ কর্তন শেষ হয়েছে। আর যে জায়গাগুলিতে আউশ রোপণ করতে পারে নাই সেগুলিতে আগাম রোপা আমন আবাদ করেছেন। ঝিনাইদহে এরই মধ্যে প্রায় অর্ধেক জমির আউশ ধান কাটা শেষ হয়েছে, তবে বাজারে প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না চাষিরা। ১৫ মন মতো বিক্রি করলাম শৈলকুপা বাজারে ৯২০ টাকা করে। ৪ বিঘা জমিতে ধান হয়েছে ৯৬ মন আর বিক্রি করা হয়েছে ৯৫০ টাকা মন। আউশ কর্তন চলছে এবং চাষিরা খুব খুশি, ফলন ভালো আছে। আমি অনেকগুলো ক্রপ কাটিং অংশগ্রহণ করেছি, চাষিদের মাধ্যমে জেনেছি চাষিরা প্রায় ১৮ থেকে ২০ মন পর্যন্ত ফলন পাচ্ছে। ঝিনাইদহে এবার আউশের আবাদ হয়েছে ৩৬,৪২৪ হেক্টর জমিতে। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কাবুল বিমানবন্দরে ভিড় নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও লাঠিচার্জ করেছে তালেবান। রোববার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে শনিবার বিমানবন্দরের প্রবেশ পথে ভিড়ের মধ্যে ৭ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানবন্দরের পরিস্থিতি এখনও খুব চ্যালেঞ্জিং, তবে পরিস্থিতি নিরাপদ রাখার চেষ্টায় সবকিছু করা হচ্ছে। স্যাটেলাইট ইমেজেও ধরা পড়েছে বিশৃঙ্খলার চিত্র, তবে তাদের মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত করা হয়নি। বেসামরিক আফগান নিহত ও বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তালেবান। এদিকে ন্যাটো বলছে ১৫ই আগস্ট থেকে বিমানবন্দরে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এদিকে আফগানিস্তানকে আবারও সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে পরিণত না করার আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। সৌদি আরবের জেদ্দায় রোববার জরুরি বৈঠকে এই আহ্বান জানানো হয়। ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমেদ আল উসাইমিন জানিয়েছেন, পুনর্মিলনের মাধ্যমে আফগানিস্তানে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব। দেশটিতে শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় পুনর্মিলনের গুরুত্বের ওপর জোর দিতে আগামী কয়েক মাসে কাবুলে দূত পাঠাবে বলে জানায় সংস্থাটি। বৈঠকে আফগান জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তালেবান সহ সব পক্ষকে সহিংসতা পরিহার ও অবিলম্বে নিরাপত্তা ও নাগরিক শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে ওআইসি। আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা শুধু একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণের মাধ্যমেই হবে। সন্ত্রাস ও চরমপন্থার আশ্রয়স্থল হিসেবে আফগানিস্তানের মাটি ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় ও শাসক গোষ্ঠীর কাজ করা উচিত। পাশাপাশি তাদের আফগানিস্তানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করা উচিত নয়। করোনায় বিশ্বে একদিনে ৮,২০০ মানুষের মৃত্যু, নতুন করে রোগী শনাক্ত ৪.৫ লাখ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ৪৪,৪৩,০০০ ছাড়ালো, আর মোট আক্রান্ত ২১,২৫,০০,০০০ বেশি। একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইন্দোনেশিয়ায়, মারা গেছেন ১,০৩০ জন। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ৩৬,০০০ রোগী শনাক্ত হয়েছে ইরানে, মারা গেছেন ৬৮৪ জন। এদিকে বিশ্বে রোববার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে, যেখানে মারা গেছেন ৮৫০ মানুষ। রাশিয়ায় রোববার মারা গেছেন ৭৬২ জন। যুক্তরাজ্যে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৩২,০০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় হেনরি। দেশটির ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় রোববার দুপুরে আঘাতের সময় বাতাসের গতি ছিল ঘন্টায় ৬০ মাইল। হেনরির প্রভাবে নিউ জার্সি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় কয়েক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর আগে ক্ষয়ক্ষতি এড়াতে নিউ ইয়র্ক এবং কানেকটিকাটে জরুরি অবস্থা জারি করা হয়। নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যের প্রায় ৩.৫ লাখ মানুষকে সতর্ক আশ্রয়ে থাকার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
তবে সকালেই ক্যাটাগরি 1 হ্যারিকেন থেকে দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয় হেনরি। এদিকে হ্যারিকেন গ্রেসের প্রভাবে সৃষ্ট বন্যায় মেক্সিকোতে মৃত্যু হয়েছে 8 জনের। ইংলিশ প্রিমিয়ার লিগে সুপার সানডের বিগ ম্যাচে আর্সেনালকে 2-0 গোলে হারিয়েছে চেলসি। টানা 2 ম্যাচ হেরে চাপে পড়ল গানাররা। এমিরেটস স্টেডিয়ামে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গোলের জন্য। ম্যাচের 15 মিনিটে চেলসিকে এগিয়ে দেন রোমেলো লুকাকু। ইন্টার মিলান থেকে ব্লুজ ডেরায় ভিড়ে এটি তার প্রথম গোল। প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে সফরকারী দল। প্রথম গোলে অ্যাসিস্ট করা রিস জেমস গানারদের হতাশা বাড়িয়েছেন। বিরতির পর স্কোর লাইনে আসেনি কোনো পরিবর্তন। অন্যদিকে সাউদাম্পটনের মাঠে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে আধা ঘন্টার মাথায় ফ্রেডের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রেড ডেভিলসরা। বিরতির পর পগবার অ্যাসিস্টে সমতা ফেরান মেসন গ্রিনউড। এদিকে ইতালিয়ান সেরিয়াতে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের মিশনে শুরুতে হোঁচট খেয়েছে ইউভেন্টাস। উদিনেজের বিপক্ষে 2 গোলে এগিয়ে থেকেও ড্র করায় হতাশা ইউভেদের। শুরুর একাদশে রোনালদোকে না রেখে চমকে দেন কোচ আলেগ্রি। তাতে পর্তুগিজ তারকার দল বদলের পালে হাওয়া লেগেছে নতুন করে। প্রতিপক্ষের মাঠে ইউভেন্টাসকে শুরুতেই এগিয়ে নেন পাওলো দিবালা। আধা ঘন্টা না পেতেই ব্যবধান দ্বিগুণ করেছেন হুয়ান কুয়াদ্রাদো। বিরতির পর পাল্টে যায় ম্যাচের গতি। পেনাল্টি থেকে 1 গোল শোধ দেন উদিনেজের রবার্তো পেরেইরা। শেষ 10 মিনিটে ছিল নাটকীয়তা। 83 মিনিটে সমতা ফেরায় স্বাগতিকেরা। যোগ করার সময় পূর্ণ পয়েন্টের সুযোগ এসেছিল ইউভের জন্য, তবে রোনালদোর গোল ভিএআরে বাতিল হয়ে যায়। নিউজিল্যান্ড সিরিজের জন্য ক্রিকেটারদের করোনা পরীক্ষা শুরু হয়েছে, চলবে সোমবার পর্যন্ত। ক্রিকেটার, স্টাফ এবং ম্যানেজমেন্ট সব মিলিয়ে 40 জনের নমুনা পরীক্ষা হবে 2 দিনে। এরপর 3 দিনে হোটেল কোয়ারেন্টিনে থাকবেন ক্রিকেটাররা। এরই মধ্যে দলের সাথে যোগ দিয়েছেন ব্যাটিং ও ফিল্ডিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ও রায়ান কুক। 24 আগস্ট সকালে টিম হোটেলে উঠবে পুরো দল। এদিন সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সেখানে যোগ দেবেন সাকিব আল হাসান। একই দিন দুপুরে হোটেলে উঠবে সফরকারী নিউজিল্যান্ড দল। সেখানে কোয়ারেন্টিন পর্ব শেষে 27 তারিখ থেকে অনুশীলনে নামবে 2 দল। মিরপুরে 5 ম্যাচে টি-20 সিরিজ শুরু হবে 1 সেপ্টেম্বর। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।